Today's discussion is about biogeography. তো বায়োজিওগ্রাফি অ্যাজ আ সাবজেক্ট ম্যাটার বলতে আমরা এক্স্যাক্টলি কী বুঝি, টার্মটা থেকে আমরা বুঝতে পারি যে ইট কভার্স টু সায়েন্সেস, বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফিক্যাল সায়েন্স। তো বেসিক্যালি it is a study of geographic distribution of species. So it is a very important part of physical geography. কোনো স্পিসিসের অরিজিন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, এইটা স্টাডি করাই হচ্ছে বায়োজিওগ্রাফির উদ্দেশ্য। তো বেসিক্যালি উই ডিল উইথ দ্য স্প্যাশিয়াল অ্যান্ড টেম্পোরাল প্যাটার্ন অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অর্গানিজমস অ্যান্ড দেয়ার প্রসেস অফ ডেভেলপমেন্ট। এক কথায় বলতে গেলে বায়োজিওগ্রাফি দ্য স্টাডি অফ বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল যেটাকে আমরা বলি, অ্যান্ড ইটস ইন্টারাকশন উইথ অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার অ্যান্ড লিথোস্ফিয়ার। Biogeography is mainly divided into two parts: ecological biogeography and historical biogeography. Ecological biogeography te amra normally relationships of organisms dekhi with the environment and with each other. Our historical biogeography te amra normally past organisms এর ডিস্ট্রিবিউশনস কিরকম হচ্ছে, their evolution of life এইটা বোঝার চেষ্টা করি। তো মূল এমই হচ্ছে আমার হিস্টোরিক্যাল বায়োজিওগ্রাফির হচ্ছে টু অরিজিন দেখা, ডিসপার্সাল দেখা অ্যান্ড এক্সটেনশন অফ স্পিসিস বোঝা। তো বায়োজিওগ্রাফি অ্যাজ এ সায়েন্স অনেক ধরনের সায়েন্টিস্ট কন্ট্রিবিউট করেছে। জিওলজিস্টরা রয়েছে, মেট্রোলজিস্ট রয়েছে, পেডোলজিস্ট রয়েছে, জিওমরফোলজিস্ট রয়েছে, জুলজিস্ট রয়েছে। তো ইট ইজ আ মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের একটা সাবজেক্ট ম্যাটার। যদি আমরা ডেভেলপমেন্ট অফ বায়োজিওগ্রাফি নিয়ে কথা বলি, তো ডেভেলপমেন্ট লাইজ ব্যাক ইন দ্য 18th century, যখন কার্ল ভন লিনিয়াস বলে একজন সুইডিশ বটানিস্ট অ্যান্ড জুলজিস্ট ফার্স্ট ডিসকভার্ড বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য নিয়ে কথা বলেছিল, ক্লাসিফায়ার অর্গানিজমস অ্যান্ড কীভাবে দেয়ার স্টেট অর স্ট্রাকচারটা কীভাবে চেঞ্জ হচ্ছে উইথ এনভায়রনমেন্ট সেটা বোঝার চেষ্টা করেছিল। দেন 19th century-তে উই হ্যাভ চার্লস লায়েল, যার ইউনিফর্মিটিজম থিওরি দিয়েছিলেন যিনি। দেন উই হ্যাভ ডারউইন, যার struggle for existence and natural selection is very essential components of biogeography. Then we have Wallach, who is called the father of biogeography because of his contribution in species distribution. Moving to 20th century, we have Alfred Wegener, who had presented the theory of continental drift, যেখানে অনেক বেশি প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স দিয়েছিল যেগুলো খুব এসেনশিয়াল আমার বায়োজিওগ্রাফির জন্য। দেন উই হ্যাভ রবার্ট ম্যাকআর্থার অ্যান্ড উইলসন, যার একটা বই ছিল থিওরি অফ আইল্যান্ড বায়োজিওগ্রাফি ইন 1967, যেই বইটা ডিসকাসড অ্যাবাউট স্পিসিস রিচনেস। তো মূলত যদি আমরা বলি অবজেক্টিভ অফ বায়োজিওগ্রাফি কি, বায়োজিওগ্রাফির অবজেক্টিভ মেইনলি হচ্ছে স্টাডি অফ দ্য স্পিসিস, তার অরিজিন, ইভলিউশন, ডিস্ট্রিবিউশন, ইন্টারাকশন উইথ দ্য বায়োস্ফিয়ার কি হচ্ছে সেটা, অ্যান্ড অলসো দ্য কনজারভেশন অফ biosphere, because if a species extinct before the evolution of another species, this is a very serious threat. So mainly our conservation and the study of the species is the main objective of biogeography. So moving on to the scopes and contents of biogeography, as we have discussed before, ki biogeography te main dutoi content royeche, সেটা হচ্ছে biology and geography. তো biology consists of botany, ecology and zoology, paleontology. Botany, ecology থেকে যে সায়েন্সেস অফ বায়োজিওগ্রাফি আছে সেটা হচ্ছে প্লান্ট জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। প্লান্ট জিওগ্রাফি থেকে যদি আমরা স্কোপ অফ বায়োজিওগ্রাফি জাস্টিফাই করার চেষ্টা করি বা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি, তো মেইনলি উই ডিল উইথ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্লান্টস, বা উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্লান্টস অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ প্লান্টস, দ্যাট ইজ দ্য ট্যাক্সোনমিক্যাল ডিস্ট্রিবিউশনটা বোঝার চেষ্টা করি। And from environmental geography আমাদের scope এটাই যে we try to understand the relationship of plants with the environment and the relationship of the plants with other animals. If we talk about zoology, paleontology থেকে it has bifurcated into two sciences, that is the zoo geography and paleogeography. Zoo geography-te we deal with characteristics of animals and distribution of animals, whereas paleogeography-te we deal with the plants বা animals এর past geological periods এর discussions করছি, বা how they have
অ্যাডাপ্টেড বা যেটাকে বলা হয় অ্যাডাপটিভ রেডিয়েশন অফ দ্য অ্যানিমালস। Moving on to geography, geography is divided into two, physical geography and human geography. Physical geography থেকে আমার সায়েন্স অফ বায়োজিওগ্রাফি হচ্ছে ফিজিওগ্রাফি অ্যান্ড ক্লাইমেটোলজি। ফিজিওগ্রাফি থেকে আমার স্কোপসগুলো যেটা আসছে সেটা হচ্ছে আমরা ফিজিওগ্রাফি অফ ইকোসিস্টেম বুঝতে পারছি অ্যান্ড উই স্টাডি সয়েল। আর ক্লাইমেটোলজিতে উই আন্ডারস্ট্যান্ড দ্য লং টার্ম ক্লাইমেটিক চেঞ্জেস অ্যান্ড রিসেন্ট ক্লাইমেটিক চেঞ্জেস লাইক গ্লোবাল ওয়ার্মিং। আর হিউম্যান জিওগ্রাফি যখন আমরা নিয়ে কথা বলছি, হিউম্যান জিওগ্রাফি হ্যাজ টু থিংস, দ্য কালচারাল জিওগ্রাফি অ্যান্ড দ্য রিসোর্স জিওগ্রাফি। কালচারাল জিওগ্রাফি থেকে আমার যে স্কোপ অফ বায়োজিওগ্রাফি আছে সেটা হচ্ছে ডোমেস্টিকেশন থ্রু টাইম। আর রিসোর্স জিওগ্রাফি থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট। সো দিস ইজ দ্য ওভারঅল স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ biogeography. So now if we discuss about the importance, in the last 30 years biogeography importance কিন্তু অনেক বেশি বেড়েছে because destruction by human for his settlement অনেক বেশি বেড়েছে। So main importanceই হচ্ছে biogeography is applicable to a wide range of environmental problems. Next, it can help us to establish and manage conservation areas. We can understand the distribution of plants and animals in space and time, therefore we can manage in a better way, and also we can predict the impact of global climate. So as said ki biogeography important aspect বা important sphere of discussion hi hocche biosphere. So what is biosphere? Biosphere is a thin blanket of life surrounding the earth, মানে এক কথায় একটা প্রাণের আস্তরণ। তো it is also known as ecosphere. তো এবার how did life originate? তো যদি আমরা দেখি on an average 350 crore years আগে আমার অ্যামিবা ডেভেলপ করে। দেন আমাদের যে এপ ম্যান তারা মোটামুটিভাবে দেখতে গেলে 1 crore years ago ডেভেলপ করেছে, অ্যান্ড মডার্ন ম্যান মোটামুটি 10 lakh years ago ইভলভ করেছে। So if we discuss about the chronological evolution of plant or animal kingdom, so let's start with the plant kingdom. Pre-Cambrian এরাতে প্রথম marine algae originate করে, দেন আমার ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে ইউনিসেলুলার থেকে মানে অ্যালগাল গ্রোথ যেটা এতদিন ইউনিসেলুলার ছিল প্রি ক্যাম্ব্রিয়ান এরাতে, সেখান থেকে আমার মাল্টিসেলুলার প্লান্টস ডেভেলপ করে। দেন সিলুরিয়ান পিরিয়ডে উই হ্যাভ দ্য ফার্স্ট ল্যান্ড প্লান্টস। দেন ইন দ্য ডিভোনিয়ান পিরিয়ডসে আমার ফরেস্ট ডেভেলপ করে, মানে আমার প্লান্টসের স্টেমস ডেভেলপ করছে, লিভস ডেভেলপ করছে। কার্বনিফেরাস পিরিয়ডে আমার ওপেন সিডেড প্লান্টস আসছে। পার্মিয়ানে উই হ্যাভ কনিফেরাস ট্রিজ অরিজিনেট করছে। দেন ইন মেসোজোইক এরা আমার কনিফেরাস ট্রিজগুলো যেটা কার্বনিফেরাস পার্মিয়ানে অরিজিনেট করেছিল সেগুলো অনেক বেশি অ্যাবান্ডেন্ট হয় অ্যান্ড ডিস্ট্রিবিউটেড হতে থাকে। অ্যান্ড ইন টার্শিয়ারি পিরিয়ড উই হ্যাভ গ্রাসেস অ্যান্ড আদার প্লান্টস অরিজিনেটিং. So if we discuss about the evolution of animal kingdom, in the Precambrian era, we had unicellular bacteria that were in nearly 350 crore years ago. Then Cambrian era te amar marine invertebrates ra originate kore. Then Silurian we have fish. Devonian amar land invertebrates originate kore. Then Carboniferous period we have reptiles and insects. Then Triassic we have dinosaurs originating. Jurassic dinosaurs abundance দেখা যায়, and Cretaceous their extinctions. So finally man comes across 1 crore years ago, and 10 lakh years ago we have the modern man, and the present man is 10,000 years old in terms of existence. আর এই অরিজিন অফ লাইফটা হতেই পেরেছে বিকজ আর্থ ইজ লাইফ সাপোর্টিং সিস্টেম, যেটা অন্য প্ল্যানেটরা নয়। নাও হোয়াট মেক্স আর্থ ইনহ্যাবিটেবল? যদি দেখি আমরা যে রিকোয়ার্ড সোলার রেডিয়েশনটা সেটা একদম অ্যাপ্রোপ্রিয়েটলি পৌঁছচ্ছে, যে নর্মালি we have great availability of fresh water, then we have availability of oxygen, nitrogen, carbon dioxides, biochemical cycles gulo proper work করছে and they maintain the balance of the gases. Then we have soil which is very essential for plant and animal developments. Water cycles proper operate করে earth তে. So all this makes earth very much habitable.
So if we talk about the components of biosphere, biosphere এর দুটো main components রয়েছে, abiotic components and biotic components. abiotic components এর মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে আমার land mass, landforms, water bodies, climate, soil এইগুলো. So as these components vary, আমার biodiversity বা lives in the biosphere কিন্তু diversify হয়ে যাচ্ছে বা differentiate হয়ে যাচ্ছে. For example, ধরো আমরা when we are talking about land mass and landforms, আমার mountainous region we see forests, whereas in plain region we see agricultural development, crop development. যদি we are talking about the water bodies like rivers, ponds, lakes, তো এই distributions গুলো বরাবর আমার lives develop করছে. The rise and fall of the water level determines how the life will be. Then depending on my climate the life varies. So these are the abiotic components. Now moving on to the biotic components, আমার biotic components এর মধ্যে দুটো পড়ছে, এক হচ্ছে আমার plants and the second is our fauna or animals. Now plants are the producers. এখানে আমরা দুটো ভাগ করতে পারি, we can talk about autotrophs and talk about climax vegetation. Autotrophs are those plants or rather autotrophs are the plants where usage of solar energy is used to make food. অর্থাৎ কিনা স্বভোজী যেটাকে আমরা বলছি, যে সোলার এনার্জিকে ইউজ করে এরা খাদ্য তৈরি করছে, তাই জন্য দে আর নোন অ্যাজ অটোট্রফ, সেলফ সাফিসিয়েন্ট টু মেক দ্য ফুডস অ্যান্ড দে আর অলসো কল দ্য প্রডিউসার্স. দেন মুভিং অন টু দ্য ক্লাইম্যাক্স ভেজিটেশন. অনুকূল পরিস্থিতিতে ধরো একটা রিজনে প্লান্ট ডেভেলপ করছে, তো ফার্স্ট একটা শর্ট গ্রাস, দেন লং গ্রাস, শর্ট ট্রি, দেন বিগ ট্রি, ফরেস্ট, এইভাবে একটা ডেভেলপমেন্ট হচ্ছে. তো সর্বোচ্চ বিকাশ অর দ্য ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট অর ইভলিউশন যেখানে হচ্ছে, সেই ম্যাক্সিমাম ডেভেলপমেন্টটাকে আমরা ক্লাইম্যাক্স ভেজিটেশন বলছি. If we talk about the animals, there are two things, macro consumers and the micro consumers. Macro consumers যাকে আমরা খাদক বলি, and micro consumers যাদেরকে আমরা বিয়োজক বলে থাকি. Macro consumers can again be divided into primary, secondary and tertiary consumers. Primary consumers আমার producers এর উপর ডিপেন্ড করে থাকে নিউট্রিশনের জন্য. সেকেন্ডারি কনজিউমার্স ডিপেন্ডস অন দ্য প্রাইমারি কনজিউমার্স, whereas দ্য টার্শারি কনজিউমার্স বা প্রগৌণ খাদক যাকে বলছে, তারা আবার গৌণ খাদকের উপর ডিপেন্ড করে থাকছে. If we talk about the characteristics of biosphere, the first thing we need to discuss is diversity. So depending on the diversity of abiotic components, biotic components ও কিন্তু আমার shape, size, traits এ vary করে. Botanists and geologists normally divide যেভাবে করে থাকে সেটা হচ্ছে স্পিসিস, জেনেরা, ফ্যামিলিজ. তো এইভাবে আমার ডাইভার্সিফিকেশন অফ লাইভস বোঝা যায়. দ্য নেক্সট ক্যারেক্টারিস্টিক্স ইজ ইউনিটি ইন ডিস্ট্রিবিউশন. বায়োজিওগ্রাফি ডিলস উইথ সেন্টার অফ অরিজিন অ্যান্ড ডিসপার্সল. তো এখানে দুটো জিনিস হয়, সেটা হচ্ছে প্রথম অ্যান অর্গানিজম origin at a place and then disperse out of their choice, and second, many a time change in climate and geology divide a group into subgroups. এটাকেই আমরা অনেক সময় vicarious biogeography বলে থাকি, from the Latin word vicarious which means change. And the third characteristic of biosphere is heredity. Heredity নিয়ে যখন আমরা বলি, মানে নর্মালি আমার plants and animals tend to maintain their heredity even with passing time. But change in climate always can bring about change in heredity. For example, ধরো New Zealand we had in the tertiary period a bird called protokaka, এবং over time New Zealand আমার bifurcate করে যায় during the end of tertiary, and সেখান থেকে আমার species এর bifurcations হয়. In the northern New Zealand we have kaka, and in the southern New Zealand we have kia. But their traits have definitely variated from over time. যদিও দুজনের উৎস বা heredity is from protokaka, but kaka tends to maintain the traits of protokaka, but whereas kia does not maintain the trait of protokaka. এবং এতটাই চেঞ্জ হয়েছে যে it is interbreeding বা inbreeding is also not possible. So this is all about biogeography and biosphere.